আজকে আমাদের যে পড়ার বিষয়টা সে বিষয়টা হচ্ছে বল বা হচ্ছে আমরা যেটা বলে থাকি হচ্ছে বলবিদ্যা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এবং আজকে আমাদের প্রথম ক্লাস। তো সবার আগে আমাদের যে জিনিসটা নিয়ে আমাদের চ্যাপ্টারের নামকরণটা করা সেই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। তো আমাদের কোন জিনিসটা নিয়ে আমাদের চ্যাপ্টারটা করা সেটা হচ্ছে বল নিয়ে চ্যাপ্টারটা করা। তো বল জিনিসটা আসলে কি? আমরা সাধারণত তোমার কি করে থাকি, নানা ধরনের বল কিন্তু আমরা যখনই আমরা বলের কথাটা বলি তখনই কিন্তু আমরা নানা নানা ধরনের বলের নাম আমাদের মাথায় চলে আসে। যেমন হইতে পারে সেটা টেবিল টেনিস বল, সেটা হইতে পারে হচ্ছে আমাদের ক্রিকেট বল, ফুটবল, ব্যাডমিন্টন বল, ঠিক আছে, এই যে কোনো বল, হ্যান্ডবল, ভলিবল, সেই বলগুলোর নাম মাথায় চলে আসে। কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের এই বল জিনিসটা একটু ডিফারেন্ট বা একটু আলাদা। এই ডিফারেন্ট বা আলাদা জিনিসটা আসলে কি? পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বল হচ্ছে এক প্রকার শক্তি। আমরা যে শক্তিটা প্রয়োগ করি সেটাকে আমরা সাধারণত বল বলে থাকি। তো এই বল জিনিসটা আসলে কি বা আমরা কি হইলে বুঝতে পারবো যে এখানে আমার বল প্রয়োগ হয়েছে বা এখানে আমার বল কাজ করতেছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো বল সম্পর্কে আমাদের কতগুলো বৈশিষ্ট্য আগে জানতে হবে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা বলকে সংজ্ঞায়িত করতে পারি। যেমন যেমন বল হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে পারে, আবার কোনো গতিশীল বস্তুকে স্থির করতে পারে, অথবা কোনো গতিশীল বস্তুর দিকের পরিবর্তন করতে পারে, অথবা কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন করতে পারে। এই জিনিসগুলা যারা করতে পারে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার বল। ওকে, সো এই বল সম্পর্কে আমাদের বিজ্ঞানী নিউটন আমাদেরকে 3টা সূত্র প্রদান করেন, যেই 3টা সূত্র থেকে আমরা বলের সমগ্র ধারণা বা সম্পূর্ণ ধারণা পেয়ে থাকি। তো এই বিজ্ঞানী নিউটনের যে ধারণা, সেই ধারণা থেকে আমাদের যে 3টা সূত্র সেটা আমরা ধাপে ধাপে শিখবো। কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে এই বল সম্পর্কে বিস্তারিত। তো এই বল সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের আরেকটা ছোট্ট টপিক সম্পর্কে জানতে হবে। সেই টপিকটার নাম হচ্ছে জড়তা। তো আমরা বলের একটা সাধারণ বৈশিষ্ট্য কিন্তু আমরা এতক্ষণ পড়ছি, রাইট? পড়ছি না? যে বল আমার গতিশীল বস্তুকে স্থির করে বা স্থির বস্তুকে গতিশীল করে, বা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে, বা বলের আকার আকৃতি পরিবর্তন করে। এগুলা কিভাবে করে আমরা উদাহরণের মাধ্যমে পরবর্তীতে জানবো, কিন্তু সেই জিনিসটা জানার আগে আমাদের যে ছোট্ট টপিক সম্পর্কে জানতে হবে, সেই টপিকটার নাম হচ্ছে জড়তা। তো জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে, কোনো বস্তু যে অবস্থায় আছে আজীবন সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকেই বলা হয় হচ্ছে জড়তা। এই জড়তার আবার দুইটা ভাগ আছে। এই দুইটা ভাগ কি? একটাকে বলা হয় হচ্ছে আমাদের গতি জড়তা, আর একটাকে বলা হয় হচ্ছে আমাদের স্থিতি জড়তা। কি কি ভাগ বলতো? একটা গতি জড়তা আর একটা স্থিতি জড়তা। এক্স্যাক্টলি, গতি জড়তা এবং স্থিতি জড়তা। সো এই জড়তা আমরা কি পড়ছি, যে বস্তু যে অবস্থায় আছে আজীবন সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, সেটাকে আমরা বলতেছি জড়তা। সো গতি জড়তা এবং স্থিতি জড়তা এই জিনিসটা আসলে কি? গতি জড়তাটা হচ্ছে কোনো গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকার যে প্রবণতা, তাকেই বলা হয় হচ্ছে গতি জড়তা। তাহলে গতি জড়তাটা কি হবে? গতিশীল বস্তুর আজীবন যে গতিশীল অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে আমাদের গতি জড়তা। উদাহরণ আমরা আসতেছি, তার আগে স্থিতি জড়তাটা যেখানে। স্থিতি জড়তা কি? কোনো স্থিতিশীল বস্তুর আজীবন স্থির থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্থিতি জড়তা। এখন তোমাদের একটা কোশ্চেন বা একটা উদাহরণ বা একটা ক্ষয়ের জন্য প্রায় এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্নটা এসে থাকে। সেই প্রশ্নটা হচ্ছে, আমরা গাড়ি ব্রেক করলে সামনের দিকে কেন ঝুঁকে পড়ি? এই কথাটা মাথায় আসে না আমাদের অনেক সময় কোশ্চেনে? বা অনেক সময় হচ্ছে আমাদের এই কোশ্চেনটা তোমরা কখনো পাইছো আগে, যে গাড়ি ব্রেক না, করলে কেন আমরা সামনে ঝুঁকে পড়ি? পাও নাই? তাহলে এই জিনিসটা আসলে ঘটে থাকে আমাদের জড়তার কারণে। কেন জড়তার কারণে ঘটে? দেখো আমি উদাহরণ দিচ্ছি। এবং এই যে গাড়ি ব্রেক করলে আমরা যে সামনে ঝুঁকে পড়ি, এটা হয় হচ্ছে আমাদের গতি জড়তার কারণে, এই গতি জড়তার কারণে। সো কিভাবে? সাপোজ ধরো এখানে আমি একটা সিট আঁকলাম, এই সিটের মধ্যে মনে করো তোমার সিটটা বেসিক্যালি কি হয়, তোমার ভূমির ফ্লোরের সাথে হচ্ছে কি থাকে, তোমার জোড়া লাগানো থাকে, রাইট?
ভূমির ফ্লোরের সাথে যখন জোড়া লাগানো থাকে, মানে গাড়ির বাসের সাথে তোমার হচ্ছে জোড়া লাগানো থাকে। তো গাড়ি যখন চলতেছে, তুমি মনে করো এখানে বসে আছো, যখন তুমি গাড়িটা চলতেছে তখন বেসিক্যালি কি হচ্ছে, তুমিও গতিশীল গাড়িও গতিশীল, মানে বেসিক্যালি গাড়ি গতিশীল, যার ফলে তুমিও কি গাড়ির সাথে সাথে গতিশীল। কিন্তু যখন গাড়ি ব্রেক করতেছে, ব্রেক করার ফলে তোমার এই যেহেতু চেয়ারটা গাড়ির বডির সাথে তোমার কি অবস্থায় আছে, লাগানো অবস্থায় আছে, তার মানে আমার তোমার চেয়ারটা আলটিমেটলি কি হয়ে গেল বলো তো, স্থির হয়ে যাচ্ছে না। কিন্তু তুমি গাড়ির চেয়ারের সাথে কোনো কিছু দিয়ে কি তোমাকে বাধা আছে, বা তোমাকে কি কোনো কিছু দিয়ে আটকানো আছে, বা তোমাকে কি স্ক্রু মেরে রাখছি আমি? অবভিয়াসলি না, তুমি মুক্ত অবস্থায় আছো না। জি স্যার। তাহলে তুমি মুক্ত অবস্থায় আছো, গাড়িটা তোমার কি ছিল, গতিশীল ছিল, গাড়ি থেমে যাচ্ছে, কিন্তু তোমার বডি কিন্তু তখনও কি অবস্থায় থাকতে যাচ্ছে, গতিশীল অবস্থায় থাকতে চাচ্ছে। এই যে গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা কি বলছিলাম, গতি জড়তা। আর এই গতি জড়তার কারণেই তুমি কি করতেছো, সামনের দিকে ঝুঁকে পড়তেছো গাড়ি ব্রেক করার সময়। ঠিক এর অপোজিটটা হয় হচ্ছে আমাদের স্থিতি জড়তার ক্ষেত্রে। স্থিতি জড়তা মানে কি জিনিস, স্থির বস্তু চিরদিন স্থির থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। তো এইটা কিভাবে উল্টা জিনিস, তোমার যেমন গাড়ি ব্রেক করলে তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো, তুমি যখন একটা স্থির গাড়ি যখন চলা শুরু করে তুমি কিন্তু পিছনের দিকে ঝুঁকে পড়ো। খেয়াল করছো কখনো যে তুমি বাসে যখন তোমার বাস টান দেয় তুমি পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করো? জি স্যার। এইটা কেন হয়, এইটা হয় হচ্ছে স্থিতি জড়তার কারণে। এই যে আমি যে চিত্রটা আঁকছি, এই চিত্রটাই তুমি এখন খেয়াল করো, বাসও স্থির, তুমি বাসের সিটে বসে আছো, তুমিও স্থির, কিন্তু যখন বাস সামনের দিকে চলা শুরু করতেছে, বাস এবং সিট গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু তোমার বডি স্থির ছিল, সে কি থাকতে চাবে, স্থিরই থাকতে চাবে। যার ফলে তোমার গাড়ি সামনে আগায় যাচ্ছে কিন্তু বডি আগে স্থানেই থেকে যাচ্ছে, যার ফলে পিছন থেকে এসে গাড়িটা কিন্তু তোমার পিঠে একটা ধাক্কা দিচ্ছে, যেটা তোমার মনে হচ্ছে যে তুমি পিছনের দিকে ঝুঁকে গেছো। বেসিক্যালি তুমি কিন্তু পিছনের দিকে ঝুঁকো নাই, তোমার গাড়ি তোমাকে পিছন থেকে এসে কি করছে, ধাক্কা দিছে। ক্লিয়ার? এইটা হয় কেন, এটা হয় হচ্ছে আমাদের স্থিতি জড়তার কারণে। তুমি স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা তোমার ভিতর কাজ করে, যার কারণে তুমি পিছনের দিকে ঝুঁকে পড়ো। তার মানে স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। আর এই স্থিতি জড়তার কারণেই গাড়ি চলতে শুরু করলে আমরা পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করি, আর গতি জড়তার কারণে চলন্ত গাড়ি যখন ব্রেক করে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। ক্লিয়ার? এবং এই কারণে কিন্তু আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। বুঝতে পারছো এবার জড়তা জিনিস কি জিনিস? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই নিউটন আমাদের বল নিয়ে প্রথম সূত্রটা কি দিছে? তো নিউটন আমাদের প্রথম সূত্র আমাদেরকে বলছে যে কোনো গতিশীল বস্তু বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সম দ্রুতিতে বা সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে। আমি সূত্রটা তোমাদের বোর্ডে নিয়ে আসি, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা এবং আমি উদাহরণ দিয়ে বুঝাবো আসলে এখানে কি বলছে। সো নিউটনের প্রথম সূত্র আমাদের বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এই যে এখানে একটা আন্ডারলাইন, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। সমবেগ কি রাশি বলতো, ভেক্টর না স্কেলার? বেগ কি রাশি? ভেক্টর। ভেক্টর রাশি। ভেক্টর। তার মানে সমবেগ যখন বলা হয়েছে তার মানে সেটা কি হবে, সরল রৈখিক পথে কি করতে হবে, তোমার চলতে থাকবে, রাইট? জি স্যার। বেগ সমবেগ যেহেতু বলছে, কারণ আমি যে মনে আছে গতির চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম যে বৃত্তাকার পথে যখন ঘুরে তখন সমদ্রুতি হয় কিন্তু সমবেগ হয় না। জি জি স্যার। স্যার। ওকে, সো সেইভাবে সমবেগ যখন বলে তার মানে হচ্ছে সেটা একই সরলপথে চলবে। সেই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ধরো তোমার এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি যদি বল প্রয়োগ না করো, বলকে প্রকাশ করা হচ্ছে এফ দ্বারা। এফ মানে হচ্ছে ফোর্স, সেই ফোর্স থেকে আসছে হচ্ছে আমাদের বাংলা নাম বল। তো এফ দ্বারা আমরা বলকে বুঝাবো। তুমি যদি এর উপর কোনো বল প্রয়োগ না করো, এই স্থির বস্তুটা স্থিরই থাকবে। কিন্তু তুমি যদি এর উপর একটা বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটা সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের বলের নিউটনের প্রথম সূত্র বলা হয়েছে। তাহলে এখন বলো তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কোন টপিকের ধারণা পাই? কার ধারণা দেয় বলো তো নিউটনের প্রথম সূত্র? কোনো আইডিয়া?
সমবেগের। না। স্যার ভেক্টর রাশি সমবেগে চলবে। হ্যাঁ, সমবেগে চলবে। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই। কার ধারণা পাই? জড়তা। জড়তার। কিভাবে দেখাচ্ছি। জড়তা জিনিসটা কি ছিল বলতো? বস্তু যে অবস্থায় আছে আজীবন সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্রে আমার কি বলছে বলতো? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে এই যে স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা এটাকে কি বলা হয়? স্থিতি জড়তা। স্থিতি জড়তা। আর বল প্রয়োগ করলে সেটা সমবেগে চলতে থাকবে। তার মানে আমার এটা কি গতিশীল বস্তু কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় থাকতে চাবে। জি স্যার। আর গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে কি বলা হয়? গতি জড়তা। গতি জড়তা। যার কারণে আমরা বলতে পারি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পেয়ে থাকি। এবং এই নিউটনের প্রথম সূত্রটাকেই বেসিক্যালি আমার বলের সংজ্ঞা হিসেবে ধরা হয়ে থাকে। যে যা কোনো বল যা প্রয়োগ করলে কোনো যেটা এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যা প্রয়োগে কোনো স্থির বস্তু গতিশীল হতে থাকে অথবা কোনো গতিশীল বস্তু স্থির হয়ে যায় তাকেই বলা হয় হচ্ছে বল। এটা সাজানো সংজ্ঞা তোমরা বইতেই পাবা, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বাট এখান থেকে এটুকু আমার মনে রাখতে হবে যে নিউটনের প্রথম সূত্রটা কি এবং নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আর এর থেকে আমরা ধারণা পাই জড়তা। এখন আমি তোমাদের যখন শুরু করছিলাম তখন আমি বলছিলাম যে বল প্রয়োগে বস্তুর গতির দিক পরিবর্তন হয়। সেটা কিভাবে খেয়াল করো। ধরো একটা গতিশীল বস্তু এরকম সোজা এই দিক বরাবর যাচ্ছে, আমি এখন বল প্রয়োগ করলাম তির্যক ভাবে। তাহলে তির্যক ভাবে বল প্রয়োগ করলে বেসিক্যালি আমাদের কি হবে বলতো? তির্যক ভাবে বল প্রয়োগ করলে বেসিক্যালি আমার এই বস্তুটা যাচ্ছিল এদিকে, কিন্তু এখানে বল প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু তখন এই দিক বরাবর কি হয়ে যাবে? সরে যাবে। তার মানে বল প্রয়োগে আমার গতিশীল বস্তুর দিকও পরিবর্তন করা সম্ভব। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমরা বল সম্পর্কে জানলাম, জড়তা সম্পর্কে জানলাম। এই বল নিয়ে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমরা যেরকম রাশি পড়ছি না, বিভিন্ন রাশি, যে আমাদের এই রাশি মৌলিক রাশি আছে, যৌগিক রাশি আছে, এরকম অনেকগুলা রাশি আমরা পড়ছি, রাইট? সো এরকম বলেরও আমাদের কতগুলা মৌলিক বল আছে। আমাদের কি আছে? মৌলিক বল আছে। অর্থাৎ এই বলগুলাকে ভাঙলে অন্য কোনো জিনিস আর পাওয়া যায় না। এগুলো হচ্ছে একদম মৌলিক বল, মানে এরা একদম স্বয়ংক্রিয় ওই যে বলে না আমাদের যে তোমার হচ্ছে নিজের উপর সেলফ কনফিডেন্স বা হচ্ছে তোমার আর একটা কি বলে বাংলা ওদেরকে, আহ স্বায়ত্তশাসিত আমরা যেটা বলি। তো এই বলগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, মানে নিজেরাই নিজেদের মতো আলাদা আলাদা একটা বল। সো আমাদের এই মৌলিক বল আমাদের পৃথিবীতে আছে 4 ধরনের। কয় ধরনের মৌলিক বল আছে? 4 ধরনের। 4 ধরনের। এর মধ্যে প্রথম বলটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। প্রথম বলটা কি? মহাকর্ষ বল। সো মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল সম্পর্কে আমরা জানি, যেটা এইটা আমরা ধারণা লাভ করে আসছিলাম, যে এই মহাবিশ্বে যে কোনো দুইটা বলের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় হচ্ছে আমাদের মহাকর্ষ বল, রাইট? জি স্যার। পড়ছি না আমরা মহাকর্ষ বল? আর অভিকর্ষ বল কাকে বলা হয় বলতো? পৃথিবীর যে কোনো বস্তুর মাঝে বল। পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় হচ্ছে আমাদের অভিকর্ষ বল। মহাকর্ষ বলের পরে আমাদের আরেকটা বল আছে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল। সো তড়িৎ চৌম্বক বলটা কি? তড়িৎ চৌম্বক বলটা হলো যে কোনো আমরা অনেক সময় ইলেকট্রোম্যাগনেট দেখছি না? ইলেকট্রোম্যাগনেটটা কি জিনিস? ওই যে তোমরা দেখবা চট্টগ্রামে পোর্টে বা বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি ব্যবহার করে আমরা ম্যাগনেট তৈরি করি, বড় বড় কন্টেনার তোলা হয়। খেয়াল করছো কখনো? বা মুভিতেও দেখা যায়, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতেও হয়তো অনেক সময় দেখছো তোমরা, যে আমরা কি করি বড় বড় লোহার কন্টেনারকে বা গাড়িকে একটা যে গোল রাউন্ড শেপের ইয়া থাকে ওটা দিয়ে তুলে ফেলি। জি স্যার। ওইটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক বল। অর্থাৎ আমরা তড়িৎকে কাজে লাগায় যে চৌম্বক বল সৃষ্টি করি সেটাকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। এইটা হচ্ছে আমাদের একটা মৌলিক বল। এরপরে আমাদের আরেকটা বল আছে, সেই বলটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল।
এটা হচ্ছে আমাদের কি দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে আমাদের আর একটা মৌলিক বল। এবং সর্বশেষ আমাদের আর একটা বল আছে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই চারটা বল সম্পর্কে তোমাদের বইতে চারটা প্যারা আছে, এই প্যারাগুলো তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা মুখস্থ করবা। কারণ এই প্যারা মুখস্থ ঠিক না, এই প্যারাগুলো হচ্ছে রিডিং পড়বা। কারণ এই প্যারা থেকে আমাদের অনেক সময় কি আসে, তোমার অবজেক্টিভ আসতে পারে। তো আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে এবং এই চারটা বল থেকে আমরা কি কি পড়বো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমাদের দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে আমাদের যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। ওকে, তো এই মৌলিক বল থেকে আসলে আমরা কি কি জিনিস পড়বো? এই মৌলিক বলের আমাদের কিছু পর্যায়ক্রম আছে। পর্যায়ক্রম জিনিসটা কি? যে কোন বলটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোন বলটা তার চেয়ে কম শক্তিশালী, বা কোন বলটা একেবারেই কম শক্তিশালী, এর একটা পর্যায় আছে, সেই পর্যায়টা আমাদেরকে পড়তে হবে। আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে আমি যদি শক্তির আকারে নাম্বারিং করি তাহলে এই নাম্বারটা তোমরা লিখে রাখো যে কার থেকে কে সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি শক্তিশালী বল হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, নাম্বার 4। তারপরে আমাদের শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বক বল, নাম্বার 2। তারপরে শক্তিশালী হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, মানে নাম্বার 3। এবং সর্বশেষ শক্তিশালী হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তার মানে আমি যদি বলি সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সেটা হবে হচ্ছে সবল নিউক্লিয় বল। আর যদি বলি সবচেয়ে দুর্বল বল কোনটা, সেটা হবে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় প্রায় সময়ই আসে, সো তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে শিখে রাখতে হবে। ক্লিয়ার? সো তোমরা এই যে আমি যে ক্রমটা লিখছি, তোমরা আমি তো নাম্বারিং করে লিখছি, তোমরা এই ক্রমটা তোমরা নাম দিয়ে লিখে রাখবা তোমাদের বইতে অথবা তোমাদের নোট খাতায়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবং এই বলের ভিতরে আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে, এটা তো গেল হচ্ছে তোমার শক্তির ক্রম, রাইট? এটা হচ্ছে তোমার শক্তির ক্রম। আর একটা জিনিস পড়তে হবে, সেটা হলো এর বিস্তৃতি বা বিস্তার। বিস্তৃতি বা বিস্তার জিনিসটা কি? বিস্তৃতি বা বিস্তার জিনিসটা হচ্ছে কোন বলটা কত দূর পর্যন্ত ক্রিয়া করতে পারে। যেমন ধরো মহাকর্ষ বল, এর বিস্তৃতি বা বিস্তার হচ্ছে অসীম। কেন অসীম হবে? বিকজ এই মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, সেটা হইতে পারে সূর্য এবং তোমার মধ্যে, সূর্য এবং পৃথিবীর মধ্যে, সূর্য প্লাস তোমার সামনে যে মোবাইল ফোনটা আছে তার মধ্যেও হইতে পারে। তার মানে যত দূরেই থাকি না কেন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে বলা হয় মহাকর্ষ বল। তার মানে এই বলের আকর্ষণ করতে কোনো নির্দিষ্ট দূরত্বে আসা লাগবে না, এটা হচ্ছে আমাদের অসীম। আবার সবল নিউক্লিয় বল কি বলছি? প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল। তার মানে একটা নিউক্লিয়াসের যতটুকু ব্যাসার্ধ বা ব্যাস, সেইটুকুর মধ্যেই এই সবল নিউক্লিয় বলটা কি সীমাবদ্ধ। এই জন্য এর কিন্তু তোমার বিস্তৃতিটা অসীম হবে না, এর একটা নির্দিষ্ট সীমার মধ্যে তোমার হচ্ছে এর বিস্তৃতিটা ঘটবে। ঠিক একইভাবে তড়িৎ এবং দুর্বল নিউক্লিয় বলেরও একটা বিস্তৃতি আছে, যে বিস্তৃতিটা তোমাদের বইতে দেখো মৌলিক বলের ভিতরে যে চারটা প্যারা আছে ওর ভিতরে দেওয়া আছে। ওই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে মৌলিক বল থেকে বেসিক দুইটা জিনিস আমাদের পড়তে হবে, সেই দুইটা জিনিস সম্পর্কে বুঝতে পারছো কি কি পড়তে হবে? জি স্যার। ভেরি গুড। তাহলে আমাদের এটা গেল হচ্ছে মৌলিক বলের ধারণা। এরপরে আমাদের আরেকটা যে জিনিস আছে সেই বলটা হচ্ছে সাম্য এবং অসাম্য বল। আমাদের এখন সাম্য এবং অসাম্য বল নিয়ে পড়তে হবে। তো আমরা দেখি সাম্য ও অসাম্য বল। তো সাম্য এবং অসাম্য বলটা কি জিনিস? যদি তোমার কোনো বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করে এবং বলগুলা এমন হয় যে তাদের মান সমান এবং তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সাম্য বল। যেমন তোমার কি বলতেছে,
এখানে F1 এটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। সো আমি 10 নিউটন বলে বাম দিকে টানতেছি, আবার 10 নিউটন বলে তোমার হচ্ছে কি করতেছি, ডান দিকে টানতেছি। এই দুইটা দিকে টানার সময় দুইটা বলের মান সেম, কিন্তু তারা কি করতেছে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এইখানে এই বস্তুর উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বলটাকে বলা হয় হচ্ছে সাম্য বল। ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি ঠিক একই জিনিসটা একটু উল্টায় দিই, যেমন মনে করো বাম সাইডে 10 নিউটন কিন্তু আমার ডান সাইডে 40 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে দেখো আমার বস্তুটা কি হবে, ডান দিকে কিন্তু সরে যাবে, কারণ ডান দিকে আমার বলটা বেশি প্রয়োগ করা হচ্ছে। এই দুইটা বলকে তখন বলা হয় হচ্ছে অসাম্য বল। এরা পরস্পর কি না, সমান না এবং বিপরীতমুখী না। সাম্য বল হইতে হইলে আমার দুইটা শর্ত মেনে চলতে হবে। সেই দুইটা শর্ত কি মনে রাখবা? সেই দুইটা শর্ত হচ্ছে সমান মানের হইতে হবে, আর একটা হইতে হবে তারা পরস্পর কি, বিপরীতমুখী। সমান মানের এবং হচ্ছে বিপরীতমুখী। ক্লিয়ার? আর এই দুইটা শর্তের যে কোনো একটা যদি ভায়োলেট করে, তাহলে তারা কি হবে, অসাম্য বল হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা গেল আমাদের সাম্য বল এবং অসাম্য বলের ধারণা। এরপর আমাদের আরেকটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে ভরবেগ এবং নিউটনের দ্বিতীয় সূত্র। তো ভরবেগ নিয়ে আমাদের বেসিক্যালি কি বলছে, ভরবেগ নিয়ে আমাদের বলছে ভরবেগ জিনিসটা আসলে কি, সেই জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো ভরবেগ জিনিসটা হচ্ছে কিছুই না, খুবই সিম্পল একটা ব্যাপার। সেই সিম্পল ব্যাপারটা হচ্ছে তোমার বস্তুর ভর এবং বেগের গুণফলকে একত্রে ভরবেগ বলা হয়ে থাকে। যেমন যেমন ধরো আমরা বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করি বলতো? এম। এম দ্বারা। অর্থাৎ এম এর টোটাল ফর্ম হচ্ছে কিন্তু ম্যাস। এই ম্যাস মানে হচ্ছে ভর, সেখান থেকে আমাদের আসছে হচ্ছে এম। তো আমরা বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করি, আর বেগকে সাধারণত আমরা ভি দ্বারা প্রকাশ করি, মানে হচ্ছে বেগ, ভেলোসিটি, রাইট? ভেলোসিটি থেকে আমাদের আসছে ভি। তো ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। ভরবেগকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা। ভরবেগ মানে হচ্ছে বস্তুর ভর এবং তার বেগের গুণফল। অর্থাৎ কোনো গতিশীল বস্তু বা স্থির বস্তু যদি থাকে, বা অন্য কথায় বলতে পারি কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে বা কোনো একটা মোমেন্টে ওই বস্তুর ভর এবং বেগকে গুণ করলে আমরা যে রাশি পাই, সেই রাশিটাকে বলা হয় হলো ভরবেগ। তার মানে ভরবেগ পি সমান সমান আমরা কি লিখতে পারি, এম ভি। ক্লিয়ার? এটাকে জি আমাদের স্যার। বলা হয় হচ্ছে একত্রে ভর বেগ। এবং ভরবেগের তাহলে একক কি হবে, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড। অলরাইট? এখন এই ভরবেগ নিয়ে আমাদের নিউটনের দ্বিতীয় একটা সূত্র আছে। সো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলছে, আমরা এখন একটু সেই সূত্রটা দেখব। তো নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদের বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। সো বলটা বেসিক্যালি আমাদের কি, শক্তি যে জিনিসটা সেটা। সো আমরা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা নিয়ে আসি এবং দেখি সেখান থেকে আমরা কি কি বের করতে পারি বা আমাদের কি কি শেখার আছে। ওকে, সো এটা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র চলে আসছে। বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এখন খেয়াল করো, বিষয়টা একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করা মানে এখানে তোমার একটা বস্তু আছে, এই বস্তুটার ধরো এম ভর, এবং সে মনে করো ভি বেগে আছে, বা মনে করো ভি বেগ না দাও, ইউ বেগে আছে, মানে আদি বেগে একটা আছে, ইউ জিরো না কিছু বেগে আছে। আমি এখন কি করলাম, এই বস্তুটার এই দিক বরাবর মানে ডান দিকে এই বস্তুর উপরে কি করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে এই যে ভরবেগ, এই ভরবেগের এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে তোমার কি হবে, বস্তুটার বেগ বেড়ে যাবে না? যেমন তোমার ধরো একটা বল গড়ায় গড়ায় সামনের দিকে আগাচ্ছে, তুমি যদি একে পিছন থেকে ধাক্কা দাও, তাহলে এই গড়ানোর পরিমাণটা আরো বেড়ে যাবে না, মানে ওর স্পিড বেড়ে যাবে না? জি স্যার। তার মানে তুমি এই যে আমার একটা বস্তু ইউ বেগে কি করতেছিল, তোমার হচ্ছে যাচ্ছিল, তুমি ওই বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটার বেগটা আরো বেড়ে যাবে। তাহলে বেড়ে যেয়ে সাপোজ মনে করো
টি সেকেন্ড ধরে তুমি বল প্রয়োগ করছো, করার পরে ওর বস্তুটার বেগ বেড়ে যায়, মনে করো এখন বেগ হয়ে গেছে হলো ভি, তাহলে এবং ভর তো সেমই আছে এম, তাহলে দেখো আমার যদি এ অবস্থানের জন্য আমি চিন্তা করি আর বি অবস্থানের জন্য আমি চিন্তা করি, তাহলে এ অবস্থানের ভরবেগ কত হবে বলতো, এম ইউ, আর বি অবস্থানের ভরবেগ কত হবে, MV. এম ভি। এখন নিউটনের দ্বিতীয় সূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি কি পরিমাণ বল প্রয়োগ করছি, এফ পরিমাণ, রাইট? তাহলে এই প্রযুক্ত বলের সমানুপাতিক হচ্ছে আমাদের কি, তোমার হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারটা নির্ভর করবে। তাহলে আমার ভরবেগ আগে ছিল এম ইউ আর পরে হয়েছে এম ভি, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে সেটা আমাদের কতটুকু হয়েছে বলতো, ডেল্টা পি সমান সমান পি টু মাইনাস পি ওয়ান, রাইট? তাহলে পি টু মাইনাস পি ওয়ান কে আমরা কি লিখতে পারি, এম ভি মাইনাস এম ইউ লেখা যায়। কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? না স্যার। এখন আমি বলের সূত্রের সাথে ম্যাচ করি, বলছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা তো হলো পরিবর্তন, পরিবর্তনের হার কত হবে বলতো, সময় দ্বারা যদি ভাগ করে দিই তাহলে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাব না? জি জি স্যার। তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা আমরা এভাবে লিখতে পারি না, ডেল্টা পি বাই টি। এটা কার সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কে ছিল, এফ, তাহলে F. আমরা এটা লিখতে পারি না, এফ সমানুপাতিক ডেল্টা পি বাই টি, লেখা যায়? জি স্যার। তাহলে এফ সমানুপাতিক, আমি মানগুলো বসাই, ডেল্টা পি মানে কি ছিল, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটাকে আবার এভাবে লেখা যায়, এম কমন নিলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা এফ সমানুপাতিক এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা এফ সমানুপাতিক এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কার সূত্র বলতো, এ এর সূত্র, M. তার মানে এফ সমানুপাতিক এম এ। আর এই সমানুপাতিক সাইন উঠানোর জন্য আমি কি করব, এটাকে আমি বাম সাইডে লিখতেছি, দেখো এফ সমানুপাতিক এম এ, সমানুপাতিক সাইন উঠানোর জন্য একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে কে এম এ, এখানে কে এর মান হচ্ছে আমাদের 1, যার কারণে আমরা সরাসরি লিখবো এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই পর্যন্ত ধারণা লাভ করতে পারি। অলরাইট? জি স্যার। এরপরে আমাদের যে জিনিসটা আছে, সংঘর্ষ এবং সংঘর্ষ, মহাকর্ষ বল আর ঘর্ষণ নিয়ে কিছু জিনিসপত্র আছে। তো আমরা সংঘর্ষের ডিটেলসটা আজকে পড়বো না, ওটা আগামী ক্লাসে পড়বো। বাট সংঘর্ষ নিয়ে তোমার জাস্ট একটা ধারণা দিয়ে দিব, সেটা হচ্ছে যদি দুইটা বস্তু একে অপরের উপরে তোমার খুব বড় মানের বল প্রয়োগ করে খুবই ক্ষুদ্র সময়ের জন্য, তখন আমি সেটাকে বলবো হচ্ছে সংঘর্ষ। দুইটা বস্তু যদি একে অপরের উপরে খুব বড় বলের মান ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ করে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি, সংঘর্ষ। যেমন মনে করো তুমি কোন সাথে ইনস্ট্যান্ট ধাক্কা খাচ্ছ, সেটা হচ্ছে আমাদের সংঘর্ষের তোমার হলো সূত্র, ঠিক আছে, বা সংঘর্ষের সংজ্ঞা সেটা তোমাকে বলতে পারে। বাট তুমি একটা বস্তুর উপর অনেক বড় বলের মান অনেক সময় ধরে দিচ্ছ, সেটা কিন্তু আমি সংঘর্ষ বলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের ধাক্কা। ধাক্কা এবং সংঘর্ষ এই দুইটা কিন্তু পার্থক্য আছে। ধাক্কা হচ্ছে তুমি একটা বস্তুর উপরে অনেক সময় ধরে বল প্রয়োগ করে আসো, সেটা হচ্ছে আমার ধাক্কা। আর সংঘর্ষটা হচ্ছে একে অপরের সাথে কি করতেছে, বল প্রয়োগ করতেছে একে অপরের উপরে অনেক বড় মানের, কিন্তু সেই বল প্রয়োগের পরিমাণটা বা ওই বল প্রয়োগের যে সময়, সেই সময়টা হবে হচ্ছে খুবই ক্ষুদ্র। ক্লিয়ার? জি স্যার। অলরাইট,
তাহলে আজকে আমি তোমাদের এই পর্যন্তই সমাপ্ত করলাম। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, আমি তোমাদের বইয়ের কোন কোন অনুচ্ছেদ পড়াইছি, তোমরা ওই অনুচ্ছেদগুলা বইয়ের আগামীকালকে মধ্যে পড়ে কমপ্লিট করে রাখবা। নেক্সট যদি কোনো প্রবলেম বাদে নেক্সট ক্লাসে আমাকে ওটা জানাবা। ওকে, ঠিক আছে স্যার। তাহলে আমি তোমাদেরকে বোর্ডে স্যার লিখে, ধাক্কা জিনিসটা আবার বলবেন? হ্যাঁ বলতেছি। ধাক্কা জিনিসটা হচ্ছে, মনে করো তুমি একটা বস্তুকে ঠেলে 10 মিটার পথ নিয়ে গেলা, তুমি তো এই বস্তুর উপর বল প্রয়োগ করেই তো বস্তুটাকে সরাইছো, রাইট? তাহলে তুমি জি যেটা স্যার। ঠেলে 10 মিটার পথ নিয়ে গেলা, এইটা হচ্ছে ধাক্কা, যেখানে তুমি বল প্রয়োগটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছ। আর সংঘর্ষ জিনিসটা হচ্ছে যে তুমি একটা কোনো কিছুর সাথে মনে করো ইনস্ট্যান্ট একটা বল প্রয়োগ করলে বা খুব ক্ষুদ্র সময়ের জন্য একটা ধাক্কা খেলা। যেমন হচ্ছে মনে করো তুমি ক্রিকেট ব্যাট দিয়ে যখন আমরা বল মারি, সেখানে আমার কি হয়, ওই বলের উপর আমি অনেক জোরে কি করি, বল প্রয়োগ করি না? মানে ক্রিকেট বলটার উপরে ব্যাট দিয়ে অনেক জোরে একটা বল প্রয়োগ করি, কিন্তু সেই বল প্রয়োগের সময়টা কি খুবই ক্ষুদ্র না? জি স্যার। এইটা হচ্ছে তোমার সংঘর্ষ। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমি তোমাদের বইয়ের অনুচ্ছেদ বলতেছি যে আমি কত কত পড়াইছি। 3.1 থেকে ওকে, সো বইয়ের হচ্ছে 3.1 থেকে শুরু করে 3.4 পর্যন্ত পুরাটা পড়ানো হয়েছে। দেন হচ্ছে 3.6, তোমাদের এই পর্যন্তই পড়ানো হয়েছে। সো তোমরা এই পর্যন্ত পুরাটা নেক্সট ক্লাসে পড়ে আসবা, ঠিক আছে? অর্থাৎ 3.1 থেকে 3.4 পর্যন্ত, আর হচ্ছে 3.6। অলরাইট? জি স্যার। স্যার